হ্যালো অ্যান্ড ওয়েলকাম প্রত্যেককে আমাদের চ্যানেল স্টাডি উইথ পল্লবে। আশা করি প্রত্যেকে ভালো আছো এবং পড়াশুনো করছো। দেখো তোমাদের প্রাইমারি টেটের যে ডেট তা তো অলরেডি একটু পিছিয়ে গেছে। তোমরা হাতে আরো একটু সময় পেয়েছো যাতে তোমরা আরো একটু বেশি করে প্রিপারেশন নিতে পারো। তো তোমাদের পরিবেশ বিজ্ঞানের যে সিরিজটা আমি নিয়ে এসেছি তাতে অলরেডি 6টা ভিডিও আপলোড হয়েছে। প্রত্যেকটা ভিডিওতে 20টা করে প্রশ্ন রয়েছে। আজকে আমাদের 7 নম্বর সেট, যেখানে আরো 20টা প্রশ্ন, সম্পূর্ণ অন্য রকমের আরো 20টা প্রশ্ন রয়েছে, যেগুলো আশা করি তোমাদের পরীক্ষার হলে খুব বেনিফিট দেবে তোমাদের। তো চলো সময় নষ্ট না করে আমরা এগোই পড়াশোনার দিকে। তার আগে যারা একেবারে নতুন রয়েছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল আইকনটা হিট করে রাখো। যারা পুরনোরা তারা বন্ধু বান্ধবের সঙ্গে আরো আরো করে শেয়ার করো। অলরেডি আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা ডে বাই ডে ইনক্রিজ করছে, এটা আমার কাজ করতেও খুব আনন্দ লাগে। তোমরা যখন আরো আরো বেশি জন করে ভিডিওগুলো দেখো, কমেন্ট করো, তো টুগেদার আমরা যেন একটা ফ্যামিলির মতো খুব খুব করে এগোতে পারি। চলো, তো আমরা পড়াশোনার দিকে এগোই। পরিবেশ বিজ্ঞান আজকে সেট নম্বর 7। প্রথম প্রশ্ন দেখো, দেশের কত শতাংশ জমিতে বনভূমি থাকা দরকার? যে কোনো দেশের কত শতাংশ ল্যান্ড দরকার যেটাতে বনভূমি থাকতে হবে? ঠিক আছে, কারণ বনভূমি মানে গাছ, আর গাছ মানে যেটা অক্সিজেন তৈরি করতে পারে, যে অক্সিজেন নিয়ে সমস্ত প্রাণীকুল এবং উদ্ভিদকুল বেঁচে থাকে। তাহলে উদ্ভিদ এবং প্রাণীর শ্বসনের জন্য বা শ্বাসকার্যের জন্য যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে অক্সিজেন, যেটা একমাত্র তৈরি করে বনভূমি বা বলতে পারি সবুজ উদ্ভিদ। ঠিক আছে, তাহলে কত না বলছে, একটা ল্যান্ডের মোট 1/3 ভাগ, 1/3 ভাগ দরকার, 1/3 ভাগ বনভূমি থাকতে হবে। 1/3 ভাগ মানে কি? 1/3 ভাগ মানে হচ্ছে 1/3 ইন্টু 100% ইজিক্যাল টু হচ্ছে আমরা বলতে পারি 33.13%। মানে রাফলি বললে 33%। ঠিক আছে, রাফলি বললে এটা 33% হচ্ছে সঠিক অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট দেখি আমরা। নেক্সট প্রশ্ন কি রয়েছে, নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখে নিই। আচ্ছা, 122-এ বলেছে ভারতে কি ধরনের অরণ্য সবচেয়ে বেশি আছে? ভারতবর্ষে বিভিন্ন টাইপের অরণ্য রয়েছে। ভারতবর্ষ তো একটা বৈচিত্র্যময় দেশ, সেটা সব দিক দিয়ে বৈচিত্র্য রয়েছে, যেমন মানুষের পোশাকে, মানুষের খাদ্যাভ্যাসে, যেমন মানুষের ভাষাতে, সবকিছুর সঙ্গে সঙ্গে এখানে অরণ্যের ভেতরেও বেশ বৈচিত্র্য রয়েছে। মানে ভারতবর্ষে চিরসবুজ অরণ্য রয়েছে, কাঁটা ঝোপ জাতীয় অরণ্য রয়েছে, ম্যানগ্রোভ রয়েছে, পর্ণমোচী রয়েছে। চিরসবুজ অরণ্য কোথায় রয়েছে না, যেখানে বৃষ্টিপাত একটু বেশি, প্রধানত আমরা দেখতে পাই যে হিমালয়ান রিজিয়ানে প্রচুর পরিমাণে চিরসবুজ গাছ রয়েছে। কাঁটা ঝোপ বিশেষত কোথায় হচ্ছে না, থর, থর যে আমাদের মরুভূমি, মরুভূমি অঞ্চলে কাঁটা ঝোপ রয়েছে। ম্যানগ্রোভ, ম্যানগ্রোভ রয়েছে, প্রধান ম্যানগ্রোভ যেটা পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ম্যানগ্রোভ আমাদের এখানে রয়েছে সুন্দরবন, তাই না? সুন্দরবন এলাকা। এছাড়া তোমার যে ওসানের যে সাইডগুলো, ওসান বা বের যে সাইডগুলো, সেগুলোতে ম্যানগ্রোভ রয়েছে। পর্ণমোচী রয়েছে একটা বিরাট অঞ্চল জুড়ে ভারতবর্ষে। সবচেয়ে বেশি যদি রয়েছে তাহলে সেটা আমরা কি বলবো, সঠিক অ্যান্সার দেখে নেব। সঠিক অ্যান্সার হবে পর্ণমোচী। পর্ণমোচী, শুষ্ক পর্ণমোচী, অবশ্যই আর্দ্র পর্ণমোচী নয়, কিন্তু শুষ্ক পর্ণমোচী। ঠিক আছে, সবচেয়ে বেশি রয়েছে পর্ণমোচী। নেক্সট দেখে নিই, অ্যামাজন অববাহিকায় কি ধরনের অরণ্য দেখা যায়? অ্যামাজন পৃথিবীর প্রায় 7 থেকে 8টি দেশ জুড়ে রয়েছে। ঠিক আছে, পৃথিবীর সবচেয়ে বড় জঙ্গল, সবচেয়ে বড় বনভূমি, যাকে আমরা কি বলি, আহ পৃথিবীর ফুসফুস বলি। এই অ্যামাজন অববাহিকাকে আমরা কি বলি? লাংস অফ দ্য আর্থ, লাংস অফ দ্য আর্থ, পৃথিবীর ফুসফুস বলি। ঠিক আছে, এটা কি ধরনের অরণ্য দেখা যায়? এটাতে প্রধানত দেখা যায় যেটা, সেটা হচ্ছে চিরসবুজ, চিরসবুজ অরণ্য দেখা যায়। ঠিক আছে, চিরসবুজ বা চিরহরিত অরণ্য দেখা যায়। ঠিক আছে, তাহলে অ্যামাজন অববাহিকায় বলা হচ্ছে চিরসবুজ অরণ্য দেখা যায়। নেক্সট, সুন্দরবনে কোন ধরনের উদ্ভিদ সবচেয়ে বেশি দেখা যায়? আমরা অলরেডি এটা আলোচনা করেছি। সুন্দরবন যেটা হচ্ছে আমাদের শুধুমাত্র ইন্ডিয়া নয়, সুন্দরবন দুটো পার্টে রয়েছে, যার মেজর পার্ট কিন্তু রয়েছে বাংলাদেশে। ঠিক আছে, বাংলাদেশে মেজর পার্ট রয়েছে, প্রায় 60% ধরে রাখতে পারো বাংলাদেশে, আর 40% আছে ইন্ডিয়াতে, ইন্ডিয়াতে। ঠিক আছে, এই 40%-এর মধ্যে এই পুরোটা আবার ইন্ডিয়ার কোথায় রয়েছে না, আমাদের স্টেটে রয়েছে, ওয়েস্ট বেঙ্গলে। ওয়েস্ট বেঙ্গলের প্রধানত সাউথ 24 পরগনাতে রয়েছে প্রধানত। ঠিক আছে, সাউথ 24 পরগনাতে রয়েছে। এছাড়া নর্থ 24 পিজিএসও কিছুটা। আচ্ছা, প্রসঙ্গত মনে রাখবে যে সুন্দরবন এটা নাম হয়েছে কিন্তু এই সুন্দরী ট্রি থেকে, সুন্দরী ট্রি থেকে নামটা এসেছে সুন্দরবন। ঠিক আছে, সবচেয়ে বেশি কি গাছ দেখা যায়?
সেটা হচ্ছে ম্যানগ্রোভ। এই ম্যানগ্রোভের আরেকটা টার্ম ইউজ করা হয়, ঠিক আছে, ম্যানগ্রোভ বা বাদাবন। যদি বলে বাদাবন তাহলেও কিন্তু ঠিক। যদি বলে হ্যালোফাইটিক উদ্ভিদ বা লবণাম্বু উদ্ভিদ, নোনা জলে হয় বলে, তাহলেও ঠিক, হ্যালোফাইটস বা লবণাম্বু উদ্ভিদ, লবণ অম্বু মানে লবণাক্ত জলে হয় বলে, হ্যালোফাইটিক উদ্ভিদ, ঠিক আছে। এগুলো ম্যানগ্রোভের বদলে কিন্তু এই টার্মগুলো ইউজ করতে পারে। সো প্রত্যেকটা দেখে যাবে, ম্যানগ্রোভ নাও দিতে পারে টার্ম, বাদাবন দিয়ে দিতে পারে, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে বাদাবন বা ম্যানগ্রোভ। এই সুন্দরবনের যে ম্যানগ্রোভ, এর একটা স্পেশাল বৈশিষ্ট্য কি জানো? এদের শ্বাসমূল থাকে, আর একটা জিনিস থাকে সেটা হচ্ছে ঠেসমূল। শ্বাসমূল এবং ঠেসমূল, এটা হচ্ছে ইউনিকনেস, মানে যেটা অন্য কোনো প্রকৃতির গাছে দেখা যায় না। আর হয় আর একটা জিনিস দেখা যায় সেটা হচ্ছে জরায়ুজ অঙ্কুরোদ্গম। জরায়ুজ অঙ্কুরোদ্গম মানে কি? না, গাছে থাকা অবস্থায় ফল পেকে ফলের ভেতর থেকে বীজ বেরিয়ে যায়, সেই বীজটি না গাছে থাকা অবস্থাতেই অঙ্কুরোদ্গম হয়। অঙ্কুরোদ্গম, গাছে ফল থাকে, ফল ফেটে যায়, ফল ফেটে বীজ কি করে, সূর্যের আলো পেয়ে যায়, এবার বীজ সেখানেই কিন্তু অঙ্কুরোদ্গম হয়, দিয়ে অঙ্কুরিত বীজ মাটিতে পড়ে, ঠিক আছে। জরায়ুজ অঙ্কুরোদ্গম, এই তিনটে কিন্তু ইউনিকনেস ম্যানগ্রোভ জাতীয় অরণ্যের। নেক্সট, পশ্চিমবঙ্গে কোন জাতীয় বনভূমি দেখা যায়, মানে বেশি, সব জাতীয় এগুলো মোটামুটি প্রায় কম বেশি দেখা যায়। চিরসবুজে পশ্চিমবঙ্গে রয়েছে, পর্ণমোচী রয়েছে, ম্যানগ্রোভ রয়েছে, কাঁটাঝোপ সেভাবে নেই, কিন্তু এই তিনটে রয়েইছে। চিরসবুজ আমাদের যে হিমালয়ান রিজিয়নে, বিশেষ করে দার্জিলিং, আহ, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পং এই রিজিয়নটাতে বেশি চিরসবুজ দেখা যাচ্ছে, ঠিক আছে। পর্ণমোচী আমরা জানি পশ্চিমবঙ্গের একটা বিরাট অঞ্চল জুড়ে। কোন জাতীয় বনভূমি সর্বাধিক পরিমাণ দেখা যায়, সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। আর ম্যানগ্রোভ তো আমরা সুন্দরবন অঞ্চলে পড়লাম, তাহলে সবচেয়ে বেশি দেখা যায় যেটা সেটা হচ্ছে পর্ণমোচী, ঠিক আছে। ম্যাক্সিমাম দেখা যায় পর্ণমোচী, ঠিক আছে। চলো নেক্সট দেখে নিই আমরা, অরণ্য ধ্বংসের জন্য কোনটি সবচেয়ে বেশি দায়বদ্ধ? অরণ্য ধ্বংস হচ্ছে কোনটার জন্য? অপশন এতে বলা হচ্ছে দারিদ্র্য, অপশন বিতে বলা হচ্ছে অশিক্ষা, অপশন সিতে হচ্ছে জ্বালানির অভাব, অপশন ডিতে বলা হচ্ছে অনিয়ন্ত্রিত কাঠ কাটা বা অনিয়ন্ত্রিত বৃক্ষচ্ছেদন, ঠিক আছে। অনিয়ন্ত্রিত কাঠ কাটাই হচ্ছে সবচেয়ে প্রধান কারণ, অরণ্য ধ্বংস হচ্ছে এই কারণে, ঠিক আছে। দারিদ্র্যের জন্য নয়, অশিক্ষার জন্য নয়, জ্বালানির অভাব খুব অল্প পরিমাণে, এখন বিকল্প জ্বালানি চলে এসছে, সোলার ইউজ করতে পারে মানুষ, বিভিন্ন ধরনের এলপিজি, সিএনজি এগুলো ইউজ করছি আমরা, ঠিক আছে, পরে জ্বালানির অভাব নয়। অ্যাকচুয়াল কারণ হচ্ছে অনিয়ন্ত্রিতভাবে কাঠ কাটা হচ্ছে, ঠিক আছে। সরকারি এবং বেসরকারি উভয় ক্ষেত্রেই কিন্তু অনিয়ন্ত্রিত বৃক্ষচ্ছেদন হচ্ছে, ঠিক আছে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 4, অনিয়ন্ত্রিত কাঠ কাটা। নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলাগুলি সবচেয়ে বেশি খরাপ্রবণ? দেখো সবচেয়ে বেশি খরাপ্রবণ কোন জেলা, ঠিক আছে, খরাপ্রবণ এটা একটা শব্দ হতে পারে। সবচেয়ে বেশি খরাপ্রবণ জেলা যদি বলা হয় পশ্চিমবঙ্গে, তাহলে আমরা কোনটাকে বলবো বলো? হুগলি পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া পুরুলিয়া, ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর, নাকি পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া? দেখো সবচেয়ে বেশি খরা যদি বলা হয় তাহলে হচ্ছে বাঁকুড়া এবং পুরুলিয়া, বাঁকুড়া এবং পুরুলিয়া। আর সবচেয়ে মানে সবচেয়ে গরম যে জায়গাটা সেটা কি? না, বীরভূমের ময়ূরেশ্বর, বীরভূমের ময়ূরেশ্বর। যদি না দেওয়া থাকে বীরভূমের ময়ূরেশ্বর, তাহলে কিন্তু হবে কি না, তাহলে হবে পুরুলিয়ার আদ্রা, আদ্রা রেলওয়ে জাংশনও রয়েছে, ঠিক আছে, আদ্রা, ঠিক আছে। বাঁকুড়া এবং পুরুলিয়া খরা প্রবণ সবচেয়ে বেশি, পুরো ডিস্ট্রিক্ট ধরলে, ঠিক আছে। আর যদি ভারতবর্ষের, ইন্ডিয়ার মধ্যে বলে, ইন্ডিয়ার মধ্যে সবচেয়ে খরাপ্রবণ কোন স্টেট, খরাপ্রবণ আমরা দেখবো পরে, সম্ভবত প্রশ্ন রয়েছে, না থাকলে বলে দেবো। তাহলে সঠিক আনসার হচ্ছে বাঁকুড়া ও পুরুলিয়া, বোঝা গেল। আচ্ছা, পুরুলিয়ার আগের নাম কি ছিল তোমরা জানো নিশ্চয়ই? পুরুলিয়া, পুরুলিয়া এই ডিস্ট্রিক্টটা কিন্তু প্রথম ভারতবর্ষের সঙ্গে যুক্ত ছিল, মানে ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে যুক্ত ছিল না, পরে যুক্ত হয়েছে। এর আগের নাম ছিল মানভূম, মানভূম, ঠিক আছে, মানভূম। ঝাড়খণ্ড মানে বিহার থেকে এসেছে এটা, ঠিক আছে, মানভূম বিহারের সঙ্গে যুক্ত ছিল, বর্তমান যেটা ঝাড়খণ্ড। নেক্সট, এই দেখো জাস্ট পরের প্রশ্নই দিয়েছে, ভারতবর্ষে কোন রাজ্যে খরার প্রকোপ সবচেয়ে বেশি? ভারতবর্ষের ক্ষেত্রে বললে কোনটা হবে বলো? অপশন এতে বলা হচ্ছে কর্ণাটক, তামিলনাড়ু, অপশন বিতে গুজরাট ও রাজস্থান, অপশন সিতে কর্ণাটক ও তেলেঙ্গানা, এবং অপশন ডিতে মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ড, আমাদের পাশের রাজ্য। দেখা যাক কোনটা হবে, বলে ফেলো। দেখো রাজস্থান খরা প্রবণ, এটা নিয়ে সন্দেহ নেই, কিন্তু রাজস্থানের সঙ্গে গুজরাট কম্বিনেশন দিয়েছে, তাহলে এটা হবে না। আর সাধারণত এভাবেই এই প্রশ্নটা ঠিক এই অপশনগুলোই দেয়, যে কবার দিয়েছে বিভিন্ন পিওয়াই কিউতে এইভাবেই দিয়েছে।
আর এটা সঠিক অ্যান্সার কি জানো, সবচেয়ে বেশি খরার প্রকোপ বেশি, মানে খরা হওয়ার প্রবণতা বেশি, সেটা হচ্ছে আমাদের কর্ণাটক এবং তেলেঙ্গানা। কর্ণাটক এবং তেলেঙ্গানাতে সবচেয়ে বেশি খরা হয়, খরার প্রবণতা বেশি। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে অপশন 3। কখনোই রাজস্থান দেখলে এটা অ্যান্সার করো না, এই প্রশ্নটা সঠিক অ্যান্সার কর্ণাটক ও তেলেঙ্গানা। ঠিক আছে, ভারতবর্ষে খরার প্রকোপ সবচেয়ে বেশি। দেখো এই যে আমরা প্রশ্নগুলো করছি না, প্রত্যেকদিন 20টা করে প্রায় প্রশ্ন করার চেষ্টা করছি, তো এগুলো প্রাইমারি টেট 2023 ইভিএস এর জন্য শুধুমাত্র নয়, এর সঙ্গে আরো যা যা পরীক্ষা সামনে রয়েছে, ফুড এসআই রয়েছে জানুয়ারিতে, ডাব্লিউবিসিএস রয়েছে কয়েকদিন বাদে, ক্ল্যারিক্যালের তোমাদের নোটিফিকেশন আউট হয়েছে, ক্ল্যারিক্যালের পরীক্ষা হবে মাস 6 এর মধ্যে, ডাব্লিউবিপির পরীক্ষা আসছে, ডাব্লিউবি মেন আসছে, কেপি পরীক্ষা আসছে, এসএসসি বিভিন্ন পরীক্ষা আসছে। তো এই প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট, এমন ভাববার কোনো কারণ নেই যে আমরা শুধু প্রাইমারি টেটের জন্য এটুকুন পড়বো আর পড়বো না। দেখো প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো রিপিট আসে কোনো না কোনো দিক দিয়ে। আর একটা কথা মনে রাখবে, এই যে আমরা পড়ানোর সময় অ্যাডিশনাল যা ইনফরমেশন দিই সেগুলো অবশ্যই নোট করে নিও, কারণ এই অ্যাডিশনাল ইনফরমেশন গুলো থেকেও কিন্তু পরীক্ষায় প্রচুর পরিমাণে প্রশ্ন আসে। ঠিক আছে, চলো আমরা প্রায় মাঝখানের দিকে চলে এসেছি ক্লাসের, দেখে নিই। ভারতবর্ষের সবুজ বিপ্লব কোন শস্য উৎপাদনের বৃদ্ধির ফলে সফল হয়েছে? কোন শস্যের উৎপাদন হয়েছে বলো? আচ্ছা, সবুজ বিপ্লবের, ভারতের সবুজ বিপ্লবের জনক কে? কিছুদিন আগে তিনি এক্সপায়ার করলেন, বলো। এম এস স্বামীনাথন, এম এস স্বামীনাথন। আর যদি বলে ওয়ার্ল্ড এর ক্ষেত্রে বলে, ওয়ার্ল্ড এর ক্ষেত্রে যদি সবুজ বিপ্লব বলে, তাহলে তার নাম কি? তিনি হচ্ছেন ব্রিটিশ একজন এগ্রিকালচারিস্ট, নরম্যান, সরি নরম্যাল নয়, নরম্যান বোরলগ, নরম্যান বোরলগ, নরম্যান বোরলগ। ঠিক আছে, এম এস স্বামীনাথন আর এটা হচ্ছে নরম্যান বোরলগ। ঠিক আছে, এম এস স্বামীনাথন আর এটা হচ্ছে নরম্যান বোরলগ। তাহলে শুধুমাত্র সবুজ বিপ্লবের জনক যদি বলা হয়, ফাদার অফ গ্রিন রিভলিউশন, ফাদার অফ গ্রিন রিভলিউশন, তাহলে কিন্তু হচ্ছে নরম্যান বোরলগ। আর যদি ফাদার অফ গ্রিন রিভলিউশন ইন ইন্ডিয়া যদি বলে, ইন ইন্ডিয়া বললে তখন বলবো এম এস স্বামীনাথন। ঠিক আছে, সবচেয়ে বেশি সাকসেসফুল হচ্ছে গমের কাল্টিভেশন, পরবর্তী ধান, সবচেয়ে বেশি হচ্ছে গম। ঠিক আছে, বিশেষ করে পাঞ্জাব এবং হরিয়ানা অঞ্চলে এটা হয়েছে, মেনলি পাঞ্জাব, তার সঙ্গে হচ্ছে হরিয়ানা এবং তার সারাউন্ডেড যে রিজিয়নগুলো, ধীরে ধীরে আমাদের এদিকেও আসে, মানে পূর্ব ভারতে ছড়িয়ে পড়ে। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে হুইট প্রোডাকশন। হুইট অ্যান্ড রাইস যদি অপশনে থাকে তাহলে হুইট অ্যান্ড রাইস করবে। নেক্সট, উদ্যান কৃষি মানে বাগিচা, বাগানের মতো করে ফসল লাগানো হয়, সেটাই কি বলা হয়? ওলেরিকালচার, ফ্লোরিকালচার, সেরিকালচার নাকি হর্টিকালচার? কোনটা হবে সঠিক অ্যান্সার তাদের করে বলে ফেলো তোমরা। আচ্ছা, ফ্লোরিকালচার দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ফ্লোরিকালচার কি। ফ্লোরিকালচার হচ্ছে আহ, আমাদের কি বলবো, মানে ফ্লোরিকালচার হচ্ছে, সরি ফ্লাওয়ার, ফ্লাওয়ার, জাস্ট ফ্লাওয়ার চাষ। ঠিক আছে, আচ্ছা ওলেরিকালচার কি? ওলেরিকালচার মেইনলি হচ্ছে ভেজিটেবলস, ভেজিটেবলস। আচ্ছা, সেরিকালচার কি? এটা হচ্ছে রেশম, রেশম, রেশম চাষ হয়, সিল্ক, সিল্ক ওর্ম, সিল্ক ওর্ম চাষ। কারেক্ট অ্যান্সার হচ্ছে হর্টিকালচার, হর্টিকালচার বাগিচা, মানে কি বলবো, ডেকোরেটিভ প্ল্যান্টস বেশি পালন করা হয় এখানে, ডেকোরেটিভ প্ল্যান্টস গুলোকে এখানে চাষ করা হয়। ঠিক আছে, হর্টিকালচার। নেক্সট, লোহার আকরিক কোনটা? লোহার আকরিক কোনটা সেই অ্যান্সার আমি টুক করে বলে দিচ্ছি, তারপরে বাকিগুলো বলছি এবার, তোমরা বলো। লোহার আকরিক হেমাটাইট, বাস সঠিক অ্যান্সার, দেখে নাও। আয়রন গ্ল্যান্স, এটাও লোহার এক ধরনের আকরিক, কিন্তু লোহার খনিজ বলতে পারি, আকরিক নয়। বক্সাইট কিসের এটা বলো? বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়াম। চ্যালকোপাইরেটস কিসের? এই চ্যালকো শব্দ থেকেই চিনতে হবে, কপার। ঠিক আছে, চ্যালকোপাইরেটস হচ্ছে, পাইরেটস হচ্ছে কপারের। ঠিক আছে, কপার গ্ল্যান্ডস রয়েছে কপারের। ঠিক আছে, বক্সাইট তো বললাম অ্যালুমিনিয়াম। চলো নেক্সট, ভারতের খনিজ সম্পদ সমৃদ্ধ রাজ্য কোনটি? প্রচুর পরিমাণে খনিজ সম্পদ রয়েছে, কৃষিকাজ প্রায় হয় না বলতে গেলে, কিন্তু খনিজ সম্পদে একদম কি বলবো, হটবেড যাকে বলা হচ্ছে খনিজ সম্পদের। কোন রাজ্যটা? কেরালা, আসাম, সিকিম নাকি ঝাড়খণ্ড? বলো কোনটা হবে?
প্রায় সব রকমের খনিজ সম্পদ এখানে বেশিরভাগ পাওয়াই যায়। সেটা হচ্ছে আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ড, আমাদের পাশের রাজ্য ঝাড়খণ্ড কবে তৈরি হলো? 2000 সালে। 2000 সালের কবে না 15th অফ নভেম্বর। এখন কি পালন করা হয়? জনজাতীয় গৌরব দিবস, জনজাতীয় গৌরব দিবস। ঠিক আছে, 15th নভেম্বর 2000 সালে এটা তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হচ্ছে ঝাড়খণ্ড। ঠিক আছে, বর্তমানে যে সিএম কে, বর্তমান সিএম হচ্ছেন হেমন্ত সোরেন। বর্তমানে সিএম হচ্ছে হেমন্ত সোরেন। আগে আগে একজন ছিল, আমি নামটা ভুলে যাচ্ছি। ঠিক আছে, হেমন্ত সোরেন বর্তমানে সিএম। তাহলে সঠিক অ্যান্সার ঝাড়খণ্ড। সৌরশক্তি কি জৈব উপাদান, অজৈব উপাদান, ভৌত উপাদান নাকি কোনোটি নয়? কোনটা বলো? সৌরশক্তি হচ্ছে প্রাকৃতিকভাবে রয়েছে এটা, তাই এটাকে আমরা বলতে পারি ভৌত উপাদান। ঠিক আছে, ভৌত উপাদান। এটা হচ্ছে এক ধরনের রিনিউয়েবল রিনিউয়েবল এনার্জি, মানে হচ্ছে পুনর্নবীকরণযোগ্য। ঠিক আছে, অপ্রচলিত অপ্রচলিত শক্তি উৎস এটা। ঠিক আছে, এদিকে পরিবেশ দূষণ হয় না, তাই না? সৌরকোষ, সৌরকোষে আমরা কোন সৌরকোষে সোলার সেলে কোন জিনিস ব্যবহার করি? সেটা হচ্ছে সিলিকন। সিলিকন ব্যবহার করি, সিলিকন। ঠিক আছে, নেক্সট। পৃথিবীতে কি থাকার জন্য পৃথিবীতে প্রাণের বিকাশ ঘটেছে? বলছে পৃথিবীতে প্রাণের বিকাশ ঘটেছে কি থাকার জন্য? বায়ুমণ্ডল, শিলামণ্ডল, বায়ুমণ্ডল নাকি জীবমণ্ডল? কোনটা বলে ফেলো। কি থাকা খুব জরুরি প্রাণের বিকাশের জন্য? সেটা জরুরি, সেটা হচ্ছে বাতাস, শিলা মানে মাটি, নাকি জল, নাকি জীব? কারেক্ট অ্যান্সার হচ্ছে বায়ুমণ্ডল। জল ছাড়া জীবন হয় না, জলের অপর নাম জীবন। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে বায়ুমণ্ডল। ঠিক আছে, বায়ুমণ্ডলের জন্যই জীবমণ্ডল তৈরি হয়েছে। শিলামণ্ডল সব গ্রহে রয়েছে, বায়ুমণ্ডলও কম বেশি সব গ্রহে রয়েছে। পৃথিবীর বয়স কত? পৃথিবী কত বুড়ো হলো এটা বলো। পৃথিবীর বয়স কত? আনুমানিক কত বছর? আনুমানিক হচ্ছে পৃথিবীর বয়স প্রায় 450 কোটি বছর। 450 কোটি বছর আগে পৃথিবীর সৃষ্টি হয়েছিল। ঠিক আছে, পৃথিবীর বয়স আনুমানিক 450 কোটি বছর। বোঝা গেল? নেক্সট। প্রাকৃতিক এবং জৈব পরিবেশের উপাদান নয়। প্রাকৃতিক ও জৈব পরিবেশের উপাদান নয় কোনটা? প্রাকৃতিক পরিবেশ এবং জৈব পরিবেশের উপাদান নয়। উদ্ভিদ, জীবজন্তু, জল, সংস্কৃতি। কোনটা বলো? প্রাকৃতিক এবং জৈব পরিবেশের উপাদান নয়। সঠিক অ্যান্সার হচ্ছে সংস্কৃতি। এটা কিন্তু প্রাকৃতিক পরিবেশের উপাদান নয়, এটা সাংস্কৃতিক পরিবেশের উপাদান। আর জৈব তো নয়। ঠিক আছে, সংস্কৃতি। নেক্সট। সৌরজগতের বৃহত্তম গ্রহ, খুব সহজ প্রশ্ন, বলে ফেলো। অলরেডি এই গ্রহ নিয়ে আমাদের যে ভিডিও রয়েছে, আমি সেটা তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্ক, তোমরা দেখে নিও। এই গ্রহগুলো নিয়ে বা আমাদের সোলার সিস্টেম নিয়ে একটা ভিডিও রয়েছে, যে ভিডিও তোমরা সোলার সিস্টেম নিয়ে প্রচুর ভালো ভালো ইনফরমেশন উইথ ছবি তোমরা দেখতে পাবে। তো ক্লিপ রয়েছে বিভিন্ন সুন্দর সুন্দর, তো সেটা অবশ্যই দেখে নিও। আমাদের চ্যানেলে সম্ভবত সেই ভিডিওটাই সবচেয়ে বেশি দেখা ভিডিও, মানে সবচেয়ে বেশি জন দেখেছে। সৌরজগতের বৃহত্তম গ্রহ কোনটা? সৌরজগতের বৃহত্তম গ্রহ তোমরা জানো, দ্য জায়ান্ট প্ল্যানেট, দ্যাট ইজ বৃহস্পতি। ঠিক আছে, বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি। ঠিক আছে, আচ্ছা। মঙ্গল কি না আর্থ টুইন্স? না, আর্থ টুইন্স না। এখন এটাকে আর্থ টুইন্স বলে, এটা বলা হচ্ছে রেড প্ল্যানেট। ঠিক আছে, শনিও হচ্ছে একটা গ্যাস জায়ান্ট। শনির একটা টাইটান বলে একটা স্যাটেলাইট আছে। আর বৃহস্পতি স্যাটেলাইট, যেটা সবচেয়ে বড় স্যাটেলাইট,
হচ্ছে গ্যানিমেডে, গোটা সোলার সিস্টেমের মধ্যে পৃথিবীর চাইতেও বড় এটা, ভাববার জিনিস। ঠিক আছে, এই মুহূর্তে সবচেয়ে বেশি যদি বলে উপগ্রহ কার আছে, তাহলে এই মুহূর্তে হচ্ছে বৃহস্পতি, আগে ছিল শনি, এখন বৃহস্পতি। নেক্সট, জীবাশ্ম পাঠ সংক্রান্ত বিদ্যা, জীবাশ্মের বয়স নির্ধারণ তার সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? ঠিক আছে, জীবাশ্ম পাঠ সংক্রান্ত বিদ্যাকে আমরা কি বলি? বলে ফেলো। অপশন এতে বলা হচ্ছে প্যালিনোলজি, অপশন এতে বলা হচ্ছে প্যালিনোলজি। অপশন বি তে বলা হচ্ছে জেরান্টোলজি, অপশন সি তে বলা হচ্ছে প্যালেন্টোলজি, এবং অপশন ডি তে বলা হচ্ছে ডিওন্টোলজি। কোনটা হবে সঠিক অ্যান্সার? বলে ফেলো, বলে ফেলো। এখানে জেরেন্টোলজি, এই জেরেন্টোলজি মানে কি? জেরন্টোলজি হচ্ছে ওল্ড এজ, মানে বয়স্ক মানুষদের নিয়ে বা বয়স নিয়ে, হ্যাঁ, বয়োবৃদ্ধি নিয়ে পড়াশোনা হয়। ডিওন্টোলজি হচ্ছে, এটা হচ্ছে একটা কি বলবো, এটা হচ্ছে মোরাল এথিক্স, এথিক্স মানে বিভিন্ন ধরনের নিয়ম কানুন ইত্যাদি, এথিক্স ইত্যাদি নিয়ে পড়ে। প্যালিওন্টোলজি হচ্ছে এখানে সঠিক অ্যান্সার। প্যালিনোলজি কি এটা বাবু আমার জানা নেই, ঠিক আছে, আই ডোন্ট নো। প্যালিওন্টোলজি হচ্ছে সঠিক অ্যান্সার, জীবাশ্ম সংক্রান্ত বিদ্যা। ঠিক আছে, আচ্ছা, এই জীবাশ্মের যে বয়স নির্ধারণ করা হয় কোন পদ্ধতিতে, সেটা হচ্ছে আমরা বলি রেডিও কার্বন ডেটিং পদ্ধতিতে। ঠিক আছে, সেখানে C14 আইসোটোপ, এই আইসোটোপটা ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে প্যালিওন্টোলজি। দেখো আজকের শেষের আগের প্রশ্ন দেখে নি, আগুন নেভানোর কাজে কোন গ্যাস ব্যবহার করে? বলে ফেলো, আগুন নেভানোর কাজে কোন গ্যাস? সবাই জানো, আগুন নেভাতে সাহায্য করে এখানে কে? এখানে 2 নম্বর যিনি আছেন, ইনি আগুন জ্বলতে সাহায্য করেন, আর ইনি স্বয়ং নিজে জ্বলে যান। হাইড্রোজেন নিজে জ্বলে, আর অক্সিজেন সাহায্য করে। নাইট্রোজেন কোনো কিছুতে কাজে নেই, অথচ এর বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি পরিমাণ। বুঝতে পেরেছো? মানে আমাদের সোসাইটিতে যেরকম অকেজো মানুষের সংখ্যা সবচেয়ে বেশি, একই রকম ভাবে আমাদের বায়ুমণ্ডলেও তাই, যে জলেও না জ্বলতেও সাহায্য করে না সেই সবচেয়ে বেশি, 78%, আর ইনি 21%, আর ইনি 0.03% প্রায়। আর এর এত কম যে সে বলা যাবে না। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে কার্বন ডাই অক্সাইড, আগুন নেভাতে কাজে লাগে। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড। দেখে নিই আমরা আজকের শেষ প্রশ্ন, জীবের শ্বসনে কোন গ্যাস লাগে? শ্বসনে কোন গ্যাস লাগে? কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন। শ্বসনে এটা প্রবেশ করে আর এটা উৎপন্ন করে, তাহলে কোনটা কাজে লাগে, কোনটা? সেটা হচ্ছে অক্সিজেন। আচ্ছা, এখানে জীবের মানে কিন্তু একটা কথা মাথায় রাখবে, এই জীব মানে কিন্তু দুজন হয়, এক হচ্ছে প্রাণী আর একটা হচ্ছে উদ্ভিদ। উভয়েরই কিন্তু শ্বসনে এটা কাজে লাগে, প্রাণী ও উদ্ভিদ উভয়েরই শ্বসনে কিন্তু আমরা অক্সিজেন ব্যবহার করি। কিন্তু অক্সিজেন তৈরি করতে পারে কে? না, শুধুমাত্র সবুজ উদ্ভিদ পারে তৈরি করতে, আর কিন্তু গ্রহণ করে দুজনে। ঠিক আছে, তাহলে এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অক্সিজেন। চলো, আজকে এই ছিল আমাদের 20খানা কোয়েশ্চেন। আশা করি প্রত্যেকে খুব এনজয় করেছো। তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। আহ তো চলো, আজকের মতো সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো, পড়াশোনা করতে থাকো।